ইমার্জেন্সি স্টেজে তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে তার রিসেকশন অফ ইন্টেস্টাইন হয়েছে। এবার তো পোস্ট অপারেটিভ ফ্লুইড ডিরেকশন দিতে হবে। তো হোয়াট আর দ্য ফ্যাক্টার্স হুইচ শুড বি কনসিডার্ড টু গিভ দ্য পোস্ট অপারেটিভ ডিরেকশন? বল। পোস্ট অপারেটিভ ফ্লুইড ডিরেকশন সঙ্গে সঙ্গে তো পেশেন্ট খেতে পারবে না, মুখে খেতে পারবে না, তার পেরিস্টলসিস আসবে, ফুল কনসাসনেস আসবে, তারপর তো মুখে খাওয়া হবে। সেটা একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। তো হোয়াট আর দ্য ডিটারমাইনিং ফ্যাক্টার্স টু গিভ দ্য ফ্লুইড? রেগুলার রিকোয়ারমেন্ট অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস। একটা 60 কেজি মেয়েদের এমনি যদি অপারেশন না হয় তার রেগুলার রিকোয়ারমেন্ট কত? 2 to 3 লিটার ওয়াটার, 4 to 5 gram or 100 milli equivalent sodium or 60 milli equivalent sodium, potassium, and other things. This is the one factor. এবার আর কি ফ্যাক্টর কনসিডার করা যায়? লস। হোয়াট আর দ্য ডিউরিং অপারেশন, হোয়াট আর দ্য ব্লাড লস অ্যান্ড হোয়াট আর দ্য ফ্লুইড লস by insensible loss through exposure, long prolonged exposure of the peritoneal surface. What are the loss? এই প্লাস অ্যাড করতে হবে এই লস। আর হোয়াট আর দ্য চেঞ্জেস আফটার অপারেশন? অপারেশন ইজ সার্জারি ইজ লাইক এ ট্রমা। আফটার ট্রমা হোয়াট হ্যাপেন্স? there is increased adrenocortical hormone activity. তো adrenocortical hormone activity ফলে কি হয়? there is হ্যাঁ, তো কি হবে? ফ্লুইড রেস্ট্রিকশন, ফ্লুইড রিটেনশন হয় কিছুটা, লিটল বিট ফ্লুইড রিজেকশন। তাহলে আমার ফ্লুইডটা একটু ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেতে ফ্লুইডটা একটু কম দিতে হবে। যেখানে 2 to 3 লিটার লাগতো সেখানে আমাকে একটা 60 কেজি অ্যাভারেজ ওজন আমাকে 2 লিটার দেবো 24 আওয়ার্সে। তার সঙ্গে কি হয়? সোডিয়াম রিটেনশন হয়, সোডিয়াম রিটেনশন হয়। তাহলে আমি ফার্স্ট আওয়ার্সে সোডিয়াম দেবো না, অন্য সময় নর্মালি সোডিয়াম লাগে কিন্তু ফার্স্ট আওয়ারে সোডিয়াম দেবো না। আর পটাশিয়াম কি হয়? পটাশিয়াম প্লিজ, পটাশিয়াম ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। তো পটাশিয়াম exit through the urine, but we do not consider the exogenous potassium administration because body compensated until unless 3rd or 4th post-operative day when we see the electrolyte palette or potassium level, whether if there is potassium level is less, then we consider the potassium balance. তাহলে কি হলো? ফার্স্ট কম্পার্টমেন্ট নর্মাল রিকোয়ারমেন্ট কত, সেকেন্ড কম্পার্টমেন্ট হচ্ছে, সেকেন্ড ইস্যু হচ্ছে হোয়াট আর দ্য রেসপন্স টু দ্য ট্রমা অর সার্জারি, থার্ড হচ্ছে হোয়াট আর দ্য লসেস, আইদার ব্লাড লস, ব্লাড হলে ব্লাড শুড বি রিপ্লেসড বাই দ্য ব্লাড, অর ফ্লুইড লস হলে অ্যাড টু দ্যাট। মোটামুটি একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের যদি হিসেব করি আমি, তাহলে এটা লাগে 20 to 25 ml পার কেজি বডি ওয়েট পার 24 আওয়ার্স। অথবা আর একটা হিসেব হচ্ছে 1 to 2 ml per kg per hour আর চিলড্রেন, নিউনেট বা ইনফ্যান্ট হয় তাদের হিসেবটা একটু আলাদা। তাদের কি হিসেব হয়? 4 ml per kg বডি ওয়েট আপ টু 10 কেজি। 10 কেজি যদি ওজন হয় 4 ml per kg body weight per hour up to 10 kg. Then 2 ml 4 to 1. This is the formula. 2 ml per kg per day for next 10 মানে 20 kg অবধি। এবার 20 কেজি বেশি হলে 1 ml প্লাস 1 ml পার কেজি পার ডে। তাহলে একটা 25 কেজি যদি ইনফ্যান্ট হয় তাহলে তার কত লাগবে? 40 প্লাস 20 60 প্লাস হচ্ছে 5, 65 ml পার কেজি পার আওয়ার। এইটা হিসেবে। তাহলে যদি পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমি কনসিডার করি, তাহলে দেন আই হ্যাভ টু কনসিডার, যেহেতু সোডিয়াম রিটেনশন হচ্ছে এবং পটাশিয়াম আমি দিতে চাইছি না, তাহলে কি ফ্লুইড দেবো? যে ফ্লুইডে সোডিয়াম নেই, যে ফ্লুইডে পটাশিয়াম নেই, হোয়াট ইজ দ্যাট ফ্লুইড? 5% dextrose. 24 hours to 48 hours we give 5% dextrose. Then gradually compensate the body, then gradually add 5% dextrose with
0.9% isotonic saccharide or ringer lactate. Okay. The purpose of post-operative fluid management purpose key. First purpose, to maintain the cellular perfusion. Second purpose, not harming another system of the patient. Third purpose is try to switch the IV fluid to oral fluid as soon as possible, because oral intake is far more better than the IV fluid. Next, what is? তাহলে আমি ফার্স্ট 24 আওয়ার টু 48 আওয়ার্স ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দেবো না, শুধু 5% ডেক্সট্রোজ দেবো। নেক্সট ডেক্সট্রোজ কমিয়ে তার সঙ্গে ডেক্সট্রোজ কমাবো না, তার সঙ্গে কিছু অ্যাড করবো, কারণ ফ্লুইড রিকোয়ারমেন্টও বাড়বে আস্তে আস্তে। প্রথম দিন 2 লিটার দেবো, মানে 4 বটল ডেক্সট্রোজ দেবো। সেকেন্ড দিনে অ্যাড করবো 2 বটল আইসোটোনিক স্যালাইন অর রিঙ্গার ল্যাকটেট, প্লাস হচ্ছে 2 বটল ডেক্সট্রোজ স্যালাইন। এবার গ্র্যাজুয়ালি থার্ড ডেতে আমরা দেখবো পটাশিয়াম ইলেকট্রোলাইট প্যান করে সোডিয়াম পটাশিয়ামের কি ব্যালেন্স আছে, অ্যাকর্ডিং টু নিড, অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সার্জারি, অ্যাকর্ডিং টু দ্য ফ্লুইড স্ট্যাটাস, ইউরিনারি আউটপুট, সব কিছু কনসিডার করে আমরা থার্ড ডেতে ফ্লুইড হবে। এবং উই ট্রাই অলওয়েজ টু সুইচ দ্য IV fluid to oral route. That will be more helpful, more physiological to the patient. What is parenteral fluid therapy? What is parenteral fluid therapy? Parenteral fluid therapy is therapy giving fluid other than oral route by intestinal route, right? Oral route, rectal route. তাহলে কি কি রুট আছে? মোস্ট কমনলি IV রুট, আর এছাড়া রেয়ারলি কিছু কিছু আছে ইন্ট্রাপেরিটোনিয়াল রুট, ইন্ট্রাপ্লুরাল রুট, ইন্টারঅসিয়াস রুট, সাবকিউটেনিয়াস রুট, রেয়ারলি ইউজ করা হয়। তাহলে আমাদের পেরেন্টাল ফ্লুইড কত রকমের হতে পারে? হাউ মেনি টাইপস অফ পেরেন্টাল ফ্লুইড দেয়ার? এনিবডি? পেরেন্টাল ফ্লুইড কত রকমের হতে পারে? EPN তো টোটাল পেরেন্টাল ইজ স্পেশাল সাবজেক্ট, অ্যানাদার সিলেবাস। নর্মালি পেরেন্টাল ফ্লুইড কি কি হতে পারে? ক্রিস্টালয়েড হতে পারে একটা হচ্ছে কোলয়েড হতে পারে। ক্রিস্টালয়েড মানে হচ্ছে fluid containing small particles. Colloid means fluid containing large particles. So small particles containing fluid কি কি আছে? Crystalloid হচ্ছে normal saline 5% dextrose, ringer lactate, dextrosaline 0.443% normal saline with 43% dextrose with 0.18% saline. That is dextrosaline. এইগুলো মেনলি। আর ক্রিস্টালয়েডের সুবিধা হচ্ছে ইট ইনক্রিজেস দ্য ভলিউম। ইন্ডিকেশন হচ্ছে হাইপোভলিউমিয়া বা তোর ডিহাইড্রেশন, ভমিটিং, এগুলো তো হচ্ছে চয়েস। ইট ক্যান পাসেস থ্রু দ্য ইন্টারসেলুলার মেমব্রেন ইজিলি। আর কোলয়েড হচ্ছে দ্যাট কন্টেন্টস লার্জ পার্টিকেলস। কোলয়েডের হোয়াট আর দ্য এক্সাম্পল অফ কোলয়েডস? প্লাজমা, একদম অ্যালবুমিন 5% or 25% অ্যালবুমিন, অথবা সিনথেটিক আছে ডেক্সট্রান, স্টার্চ, এগুলো ইউজুয়ালি ইউজ করি প্লাজমা ভলিউম এক্সপেন্ডার হিসেবে। যেখানে পেশেন্ট এসছে হাইপোভলিউমিক শক নিয়ে, র্যাপিডলি ফ্লুইড দিতে হবে, ফ্লুইড যাতে রিটেন করে, হাইপোভলিউমিক শক, বার্ন, এই সমস্ত ক্ষেত্রে আমরা কোলয়েড ইউজ করি। এবার ক্রিস্টালয়েডের ক্লাসিফিকেশন কি? হোয়াট ইজ দ্য টনিসিটি অফ দ্য ফ্লুইড অ্যান্ড হোয়াট ইজ দ্য অসমোলারিটি অফ দ্য ফ্লুইড? Tonicity is the osmotic pressure of the effective solute contents, mainly sodium, because it non-permeable solute. It cannot pass through the semi-permeable membrane of the cell. It only determines the shift of the fluid water from cell or out of the cell. The tonicity থাকে বলা। osmolarity হচ্ছে it is the osmotic pressure of the extracellular fluid or intercellular fluid of the total electrolyte, total solid concentration, either permeable or not permeable. Clinically most important
দ্য টনিসিটি অফ দ্য ফ্লুইড। তো টনিসিটি অফ দ্য ফ্লুইড কি হতে পারে? আইসোটনিক হতে পারে, হাইপোটনিসিটি হতে পারে, হাইপারটনিক হতে পারে। আইসোটনিক হলে কি হবে? জাস্ট ফ্লুইড মুভ করবে, কিন্তু ইলেকট্রোলাইট মুভ করবে না, জাস্ট মেনটেন দ্য status of the extracellular and intercellular fluid. That is isotonic fluid. What are the mainly we use in IV fluid in medicine or surgery or post-operative fluid? Isotonic fluid, like 5% dextrose. When it is in the bottle, it is isotonic. But when it is you administer, there is destruction of the dextrose into glucose, go into the cell, becomes hypotonic. ওকে, আর কি আছে? অ্যাসিডোনিক ফ্লুইড, রিঙ্গাল ল্যাকটেট আছে। রিঙ্গাল ল্যাকটেটের আছে স্পেশালিটি কি? এর আর একটা নাম কি? দিস ইজ কল্ড দ্য ফিজিওলজিক্যাল সোর্স। হোয়াই ইট ইজ কল্ড দ্য ফিজিওলজিক্যাল? বিকজ সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, the level in রিঙ্গাল ল্যাকটেট জাস্ট লাইক লেভেল ইন দ্য প্লাজমা। নর্মাল ভ্যালু কত সোডিয়ামের প্লাজমাতে? 135 to 145 millicurie per liter. ইয়েতেও তাই থাকে, সেম ইন দ্য রিঙ্গাল ল্যাকটেট। পটাশিয়াম লেভেল 3.5 to 4.5, সেম ইন দ্য ক্লোরাইড 95 to 105, and calcium, magnesium like that. And bicarbonate not in bicarbonate form, it is remains in the ringal lactate as lactate form, which converted into the bicarbonate. What is the normal level of the bicarbonate in plasma? 22 to 28, 25, average 25, 22 to 28 millicurie per. These are cation and anion. These are the physiological, these are the isotonic cell. Mostly we use isotonic saline. Tonicity, same tonicity is called the isotonic fluid. Fluid tonicity and extracellular fluid tonicity, that is same হলে তাকে আমরা isotonic fluid মোস্টলি ইউজ করি। এবার হাইপোটনিক ফ্লুইডে কি হয়? হাইপোটনিক ফ্লুইডে কি হয়? সেল থেকে ওয়াটার টেনে নেয়। হ্যাঁ, সেল থেকে ওয়াটার টেনে নেয়, তার সিঙ্কেজ অফ দ্য সেল। তাহলে আমরা এটা কোথায় ইউজ করবো? রেয়ারলি ইউজ করা হয় সেরিব্রাল ইডিমাতে ইউজ করি, যেখানে সেলের ইডিমা আছে, বা পেরিটোনিয়াল ইডিমা বা সুচালাইন ইডিমাতে যদি হয়, বা যদি সোডিয়াম বেশি থাকে মেজারমেন্টে, ইলেকট্রোলাইট প্যানেলে যদি সোডিয়াম বেশি থাকে, তাহলে আমরা তখন হাইপোটনিক স্যালাইন দেবো। তখন আর নর্মাল স্যালাইন দিলে হবে না। আর হাইপারটনিক স্যালাইন কি করে? ইট ইনক্রিজেস দ্য ফ্লুইড অ্যামাউন্ট অফ দ্য সেল। হাইপারটনিক স্যালাইনের ইউজও খুব কম। এক যদি সিভিয়ার হাইপোটোনি হয় 0.3%, এইতে 3% স্যালাইন, দ্যাট ইজ কল্ড হাইপারটনিক স্যালাইন। যদি সিভিয়ার হাইপোনাট্রিমিয়া হয়, অনেক সময় অ্যাডাল্ট পেশেন্টে হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অ্যাডাল্ট পেশেন্টে, তখন তারা আমরা হাইপারটনিক স্যালাইন ইউজ করবো। বা যদি সেলুলার ডিহাইড্রেশন হয়, তখন আমরা সেলের মধ্যে ওয়াটার মুভ করার জন্য তখন ইউজ করব। এই হয়ে গেল ফ্লুইড। তাহলে ফার্স্ট ডেতে 5% ডেক্সট্রোজ, সেকেন্ড পোস্ট অপারেটিভ। আচ্ছা, আর একটা কথা, যেদিন অপারেশন করছি সেদিনটাকে কি বলে? দ্য ডে অফ অপারেশন ইজ কল্ড ডে 0। ভেরি গুড, ডে 0। অ্যান্ড নেক্সট ডে ডে 1, নেক্সট ডে ডে 2, নেক্সট ডে ডে 3। রিমেম্বার অলওয়েজ, ডে অফ অপারেশন ইজ ডে 0। কারণ তোমরা যখন পাস করে যাবে, তখন তোমার বস অপারেশন করলো, কি বলবে, যাও আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, হ্যানা তারা ডিরেকশন দিয়ে দিতে। ডিরেকশন দিতে গেলে তোমাকে তো জানতে হবে পেশেন্টের ওজন কত, পেশেন্টের কী অপারেশন হয়েছে, পেশেন্টের কী অপারেশনের জন্য কী চেঞ্জ হয়েছে, তার কী লস হয়েছে, ব্লাড লস হয়েছে কত, মেজারমেন্ট আমি আগের দিন পড়েছিলাম, ইন্টারঅপারেটিভ ব্লাড লস কীভাবে হয়, পড়ানো হচ্ছে তো। এইভাবে মেজার করে টোটাল তোমায় করতে হবে কতটা হচ্ছে, তাই তো? হিসেব করে তোমাকে দিতে হবে। এইবার কিভাবে দেব আমি তো দেখতে পাবো না যে কত ml যাচ্ছে, দেখতে পাবো কি? দেখতে পাবো না। তাহলে আমাকে একটা জানতে হবে হিসেব, কত ml যাচ্ছে, কি করে বুঝবো? আমি তো দেখতে পাবো ড্রপ যাচ্ছে, আইদার ম্যাক্রো ড্রপ আর মাইক্রো ড্রপ, ঠিক আছে? তাহলে আমাকে জানতে হবে কত ড্রপে কত ml হয়। এনিবডি? হ্যাঁ,
জোরে বল, আমি শুনতে পাই। হ্যাঁ, 20 drops কি ইকুয়াল টু 15 drops equal to 1 ml. Okay, 15 drops equal to micro drops. আর micro drops 60 ml, 60 ml micro drops equal to 1 ml. তাহলে যদি আমি 15 drops দিই, তাহলে ঘন্টায় কত হচ্ছে? একটা 60 কেজি 60 ml হচ্ছে, 60 ml হচ্ছে। এবার যদি আমাকে 2 লিটার দিতে হয় ফ্লুইড, তাহলে আমাকে কত দিতে হবে? 24 দিয়ে ভাগ কর, 2 লিটারকে 24 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 লিটারকে 24 দিয়ে ভাগ কর না, আরে অঙ্ক সব ভুলে গেছে। তাহলে আমাকে ঘন্টায় কত দিতে হবে? হ্যাঁ, কত? 24 ঘন্টায় ভাগ করবো আমি, তাহলে 1 ঘন্টা আমি কত দেবো? তবে তো তুই ড্রপটা বলতে পারবি ঘন্টায়, সিস্টার ঘন্টায় এত ড্রপ যাবে। হ্যাঁ, দেখো এইটা হিসেব কোথায়, চুপ করে বসে আছে। 2 লিটার যদি আমি 24 ঘন্টায় দিই, তাহলে 1 ঘন্টায় কত লিটার হচ্ছে? 80 ml হচ্ছে। তাহলে আমাকে 80 ml ঘন্টায় দিতে গেলে কত ড্রপ দিতে হবে? 20 ml, তাই তো? 80 ml দিতে হলে 20 ml দিতে হবে, তাই তো? ঠিক, অঙ্ক করে বল, আমি অঙ্ক ভুলে গেছি। তাহলে তোকে ওইরকম ভাবে দিতে হবে 20 ml পার। এবার কমালে কমাবি, বাড়ালে বাচ্চাদের তো আর ম্যাক্রোডিপ দেওয়া যায় না, ওদের মাইক্রোডিপে দিতে হয়, ভেরি সেন্সিটিভ। মাইক্রোডিপে 60 ml করে হিসেব করে দিতে হবে, ঠিক আছে? এবার প্রসিডিওর অফ আইভি ফ্লুইড, আমাকে তো আইভি চ্যানেল করতে হবে। কোথায় করব, কোন ভেনে করব, কিভাবে করব, এটা কি? এটা কি? আমি কি বোবা না কালা? এইটা চয়েস ইজ দ্য কেফালিক ভেন অফ দ্য ফোরাম, কেফালিক ভেন অফ দ্য ফোরাম, ঠিক আছে? ইফ ইন সিভিয়ার শক যদি না পাই, তাহলে সেন্টার আগে বলেছি, ঠিক আছে? কেফালিক ভেন অফ দ্য, কি করে করবো? অ্যান্টিসেপটিক অ্যাসেপ্টিক ড্রেসিং, টুনিকেট, fist the wrist, then prominent the vein and ask the patient to pump, make the prominent. After prominent, you identify the point of the vein, most prominent vein, introduce in sterile technique. After introduce, blood will come, venous blood will come, you confirm that it is into the lumen of the vein. Okay, তবে জ্যাম করতে হবে ইন্টারনালে, এটা আজকে ইন্টারনগুলো এসেছিল সব, কি করবে, ডিউটি করবে না করবে, তবে তো শিখতেই হবে না, যেখানেই যে সাইভিক চ্যানেল তো শিখতেই হবে। তারপর তো আর্টেরিয়াল লাইন, সেন্টার ভেনাস লাইন, এগুলো তো পড়বে, এটা তো তোকেই করতে হবে। আর শখে এসে পেশেন্ট, তাকে তো প্রথমে কিছু না হোক তো ফ্লুইড দিয়ে রিসাসিটেট করতেই হবে তোকে। বা টমাতে পেশেন্ট এসছে, ব্লাড ডিফিউশন করেছি, সে আসতে তো 6 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যাবে, তার আগে তো ফ্লুইড দিয়ে তার শকটাকে কারেকশন করতে হবে। বা ডিহাইড্রেশন নিয়ে এসছে পেশেন্ট মেডিসিনে, ভমিটিং নিয়ে এসছে, এগুলো তোকে মেনটেন করতে হবে। হুইচ মলিকুল ইজ আইসোঅসমোটিক and also isotonic, which can move through the membrane, that is, and tonicity is same, that is urea. Urea can move into the cell, but only not isosmotic but isotonic is sodium chloride. Sodium chloride cannot move into the. তারপরে ইন্ট্রোডাকশনের পরে it connect with the fluid line, fluid tube, then fix. কি দিয়ে ফিক্স করবে? টেপ দিয়ে ফিক্স করবে। এবার কি, ওটা তো কমপ্লিকেশনস, কিছু কমপ্লিকেশন হতে পারে, থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, এয়ার অ্যাম্বুলেন্স হতে পারে, দ্যাট ইজ ডেঞ্জারাস। তাহলে কী করতে হবে? প্রিভেন্ট করতে গেলে আমাকে ফ্লুইড চ্যানেলটাকে
টিউবটাকে এয়ার ফ্রি করতে হবে। এয়ার ফ্রি করে যখন ব্লাডটা ব্যাকফ্লো করছে সেই সময় কানেক্ট করে দিতে হবে, যাতে কোনো এয়ার না আসে। এয়ার অ্যাম্বুলেজিম হলে কি সিভিয়ার কমপ্লিকেশন হতে পারে, পালমোনারি এম্বলিজম হতে পারে। সেরিব্রাল এম্বলিজম কী করে হবে? যদি আরবিতে যাবে, আরএতে যাবে, আরবিতে যাবে, লাঙে চলে যাবে, তাহলে কী করে হবে? কোন কন্ডিশনে হবে সেরিব্রাল এম্বলিজম? আইডিয়া হবে? হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কী থাকে? শুয়ে থাকলে, শুয়ে তো সব পেশেন্ট কিন্তু দাঁড় করিয়ে দাঁড়িয়ে ফ্লুইড দিবি, একটা সঙ্গে পেশেন্ট এসছে শুয়ে থাকবে না তো কী হবে? লাঙে চলে যাবে, লাঙে গেলে তো পালমোনারি এম্বলিজম হবে। লাং থেকে মাথায় কী করে যাবে? যেতে তো পারবে না। পালমোনারি আর্টারিতে যাবে, তো অ্যালভিওলাতে যাবে, সেখানে তো অ্যাবজর্ব হয়ে যাবে। আর পালমোনারি আর্টারি যদি ব্লক করে দেয় বড় এম্বলিজম, তাহলে পালমোনারি হয়ে যাবে, এম্বলিজম হবে, পালমোনারি ইনফেকশন হবে, সিভিয়ার পেশেন্টকে ভেন্টিলেটরে দিতে হবে। হতে পারে যদি পেশেন্টের কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, লাইক এএসডি, ভিএসডি, পিডিএ, এইসব যদি থাকে, তাহলে বাইপাস করে এএলডিতে চলে যাবে বা এলএতে চলে যাবে, সেখান থেকে সেরিব্রাল হবে। ওকে, তাহলে ইনফেকশন হতে পারে, থ্রম্বোফ্লাইটিস হতে পারে, এয়ার এম্বলিজম হতে পারে, হিমাটোমা হতে পারে, এক্সট্রাভাসেশন হতে পারে, এই সমস্তগুলো। মানে তুই করলি, ডিসপ্লেসড হয়ে গেল, বাইরে বেরোলো, ব্লাডটা বেরোলো, ওটা এক্সট্রাভাসেশন অফ ব্লাড প্রলং যদি হয় তাহলে হিমাটোমা। গ্যাংগ্রিন কী করে হবে? যদি প্রচুর হিমাটোমা হয়, আর্টারিয়াল কম্প্রেশন হয়, তার আগেই তো তুই, এখন আর ওই সব আগে হতো, গ্যাংগ্রিন হতে পারে। তুই এখানে করেছিস, এইখানে রেডিয়াল আর্টারি, যদি আল্লাহর কোলাটারাল আর্টারি, গ্যাংগ্রিন হওয়ার চান্স বেশি। কিন্তু দেয়ার আল্লাহর কোলাটারাল নাও থাকতে পারে, আল্লাহর আর্টারি কনজেনিটালি অ্যাবসেন্ট থাকতে পারে, সেখানে এই হিমাটোমা হয়ে আর্টারি প্রেশার দিয়ে আর্টারি ফ্লো কমিয়ে দিল। প্রসেসে লং প্রসেস, গ্যাংগ্রিন হতে পারে না। তার বুঝতে রাখো, কিন্তু পরীক্ষায় বললে তোমাকে এক্সপ্লেন করতে হবে হাউ ক্যান ইট হ্যাপেন, তোমাকে এক্সপ্লেন করতে হবে। আর কি আছে রে? হ্যাঁ, তাহলে হাইপোটোনিক স্যালাইন কত পার্সেন্ট স্যালাইন? হাইপোটোনিক 0.45, 9 দিয়ে ভাগ কর না, 9কে হাফ দিয়ে, 9কে 2 দিয়ে ভাগ করে দে, 0.9-এর অর্ধেক 4.5, আর হাইপারটোনিক 3%। 0.9 কখনো নর্মাল স্যালাইন বলবি না, এইটা হচ্ছে নর্মাল স্যালাইন, হচ্ছে লেম্যানটা। অলওয়েজ বলি 0.9% সোডিয়াম ক্লোরাইড অথবা আইসোটোনিক স্যালাইন, এইটাই সবচেয়ে বলবো। 0.45 নর্মাল স্যালাইনকে আরেকটা বলতে পারি হাফ এনএস বলতে পারিস, হাফ এনএস, হাফ নর্মাল স্যালাইনও বলতে পারিস। আর কোলার সলিউশনে অ্যালবুমিন কত পার্সেন্ট ইউজ করি? কোলাইড মানে হচ্ছে লার্জ পার্টিকেল দ্যাট ডু নট পাস থ্রু দ্য মেমব্রেনস ইজিলি, রিমেনিং ইন দ্য ভাস্কুলার স্পেস longer than the crystalloids to increase volume, used in maybe particularly burn, hypovolemic shock or others. তাহলে আমরা কত পার্সেন্ট ইউজ করি? অ্যালবুমিন তো ইয়ে থেকে তৈরি হয়ে আসে, কিছুটা সেমি সিনথেটিক, প্লাজমা, ব্লাড, এগুলো হচ্ছে যেমন ন্যাচারাল, আর এটা হচ্ছে অ্যালবুমিন হচ্ছে সেমি সিনথেটিক, আর পিওরলি সিনথেটিক হচ্ছে ডেক্সট্রান বা হাইড্রক্সি সেলুলোজ, এইগুলো। আমরা 5% ইউজুয়ালি ইউজ করি, রেয়ার ক্ষেত্রে 25%। লিখে রাখ, 5% অ্যালবুমিন, অথবা হাইপো অ্যালবুমিনিয়াতে যেখানে সিরোসিস অফ লিভার বা তোর ম্যালনিউট্রিশন, ফ্যাটি লিভার ম্যালনিউট্রিশন, যেখানে অ্যালবুমিন কম হচ্ছে, পিটিং ইডিমা। অ্যালবুমিন কম কী করে বুঝবি? ইডিমা থেকে বোঝা যায় বা অ্যাসাইটিস থেকে বোঝা যায়, সেখানে আমরা অ্যালবুমিন ইউজ করতে হবে।
What is the choice of fluid in dehydration? একটা পেশেন্ট ডিহাইড্রেশন এসছে, এই লং 2 ঘন্টা 3 ঘন্টা ধরে 45 ডিগ্রি টেম্পারেচারে বাইরে কাজ করছে, শ্রমিকের কাজ করছে, পাথর তুলছে নামাচ্ছে, তার হঠাৎ করে পেশেন্ট নিয়ে এলো, বলো ডাক্তারবাবু এইরকম হয়েছে, ডিহাইড্রেশন বুঝবি কী করে? কোটের টাং, ড্রাই স্কিন, হ্যাঁ স্কিন পিঞ্চ করা যাবে, ড্রাই স্কিন, এই বিভিন্ন রকমভাবে বোঝা যাবে। পালস, লো ভলিউম পালস, ব্লাড হাইপোটেনশন হবে, এইসব বুঝে তুই এবার ঠিক করলি, তাকে এবার চয়েস অফ ফ্লুইড। নো, সোডিয়াম লস হয়। তো ডিহাইড্রেশনে কি হয়, তোর পাসপিরেশনে মেনলি সোডিয়াম হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড দেবো 0.9% সোডিয়াম। সোডিয়াম 1 মিলিকুইভ্যালেন্ট পার কেজি পার ডে। Potassium, same 1 milliequivalent per kg per day. Glucose 1 milliequivalent per kg per day. Glucose approximately 100 gram dextrose per day. Maintenance fluid choice of fluid ki 0.9% NS. ঠিক আছে? How do you monitor? Monitor whether you are giving less fluid or giving more fluid or fluid overload or adequate fluid. কি মনিটর করতে হবে? নাম্বার 1, ইউরিন আউটপুট কত? 1 ml per kg per hour. 1 to 1.5 ml per kg per hour. ইউরিন আউটপুট ছাড়া ইলেকট্রোলাইট প্যানেল আর হচ্ছে সিবিবি, নট সো গুড বাট সিবিবি।